রাতের বেলায় একটি মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করা হয়, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মেয়েটির বাবা সেই ধর্ষককে শাস্তি দিতে চান না। কিন্তু কেন? এর পেছনের রহস্য জানলে আপনি আঁতকে উঠবেন। মেয়েটির বাবা কেন ধর্ষককে শাস্তি দিতে চান না, আর মেয়েটির ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এমনই সাসপেন্স থ্রিলার আর টুইস্টে ভরা মুভি ইয়াদ বাবা এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা 2024 সালে কান্নাডা ভাষায় মুক্তি পেয়েছিল। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রাতের বেলায় রাস্তা দিয়ে একা একটি মেয়েকে কোথাও যেতে দেখা যায়। ঠিক তখনই মেয়েটি খেয়াল করে তার পেছনে দুজন লোক তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি ভয় পাচ্ছিল এবং বিপদের আশঙ্কা করে তাদের দিকে তাকিয়ে তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছিল, কিন্তু একটা সময় সেই দুজন লোক মেয়েটার কাছাকাছি চলে আসে। আর এরপরেই দেখা যায় মেয়েটিকে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পরে রেপ করা হচ্ছে, আর শারীরিক নির্যাতনের পরে মেয়েটিকে আহত অবস্থায় সেখানেই ফেলে রাখে। পরদিন সকালবেলাতেই দেখা যায় থানার ভেতরে কয়েকজন ছেলেকে ধরে নিয়ে আসা হয়েছে, আর পুলিশ তাদের সন্দেহভাজন হিসেবে প্রচণ্ড টর্চার করছে। আর সেই মেয়েটিকে কে ধর্ষণ করেছে সেটা মুখ খোলার ব্যাপারে তাদের জিজ্ঞাসা করছে। তাদের প্রচণ্ড মারতে থাকে, কিন্তু কেউ তাদের মধ্য থেকে স্বীকার করে না। তাদের এতটাই টর্চার করা হয় যে টর্চারের পরে যখন তাদের খাবার দেওয়া হয় তখন তারা পাগলের মতো খেতে শুরু করে, কিন্তু তারপরও তাদের শান্তিতে খেতেও দেয় না পুলিশ। আবার টর্চার শুরু করে। এইভাবে টর্চারের পর টর্চার করে যেতে থাকে। পরে টিভিতে নিউজে দেখানো হয় যে দাভাঙ্গারে 16 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। আর এই ঘটনার পরে দাভাঙ্গারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ এর আগেও একটি মেয়ের সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল। তো পুলিশ এখানে কি করছে সেটারই জবাব দিতে চায় জনগণ। টিভিতে একজন ভদ্রলোক এই নিউজটা দেখছিল আর বলছিল কবে যে এই দেশ ঠিক হবে কে জানে। নিউজে বলা হচ্ছিল কেসটা খুবই সেন্সিটিভ, তাই সে মেয়েটির নাম বা ডিটেলস প্রকাশ্যে আনা হচ্ছে না। এছাড়া আমরা সূত্রে খবর পেয়েছি যে পুলিশ রেপিস্টদের ধরেছে, তাদের কোর্টে চালান করা হবে। আর এখন আমরা এই ব্যাপারে হোম মিনিস্টারের সাথে কথা বলবো। সেই নিউজ অ্যাঙ্কার হোম মিনিস্টারের সাথে ফোনে কথা বলতে থাকে এবং তাকে এই কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তখনই হোম মিনিস্টার বলছে পুলিশ এই ব্যাপারে পদক্ষেপ নেবে এবং রেপিস্টদের ধরে যথাযথ শাস্তি দেবে। তখন সেই নিউজ অ্যাঙ্কার বলে, আপনি এই কথা গত 3 বছর ধরেই বলছেন, কিন্তু তারপরও লোয়ার কাস্টের মেয়েদের নিরাপত্তাহীনতা ভুগতে হচ্ছে। এইবার নিয়ে কয়েকবার লোয়ার কাস্টের মেয়েদের রেপের সম্মুখীন হতে হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? তাহলে কি পুলিশ লোয়ার কাস্টের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? তখন হোম মিনিস্টার একটু রেগে যায়। এই দায় পুলিশের নয়, বরং এই দায় সেই সব মেয়েদের বাবা মার, যারা মেয়েদেরকে ঠিকমতো দেখাশোনা করে রাখতে পারে না। মা বাবার উচিত মেয়েদেরকে সতর্ক করে রাখা, সাবধানে রাখা, আর রাতে তারা যেন বাসা থেকে বের না হয় সেটা দেখা। এছাড়া মেয়েদের পোশাকের ব্যাপারেও বাবা মার খেয়াল রাখতে হবে। এটা শুনে নিউজ অ্যাঙ্কার প্রশ্ন করছে, তার মানে এখানে দায়বদ্ধতা বাবা মায়ের, আর পুলিশের দায়বদ্ধতা কোনো কিছুই নেই, তাই তো? হোম মিনিস্টার প্রশ্নটা এড়িয়ে যায়। অন্যদিকে একজন জজ টিভির সামনে বসেই এই নিউজটা দেখছিল। সবকিছু শোনার পরে সে বলতে থাকে, এদের মানসিকতা চিন্তাভাবনা এত নিচু কেন? এদের চিন্তাভাবনা এমন হলে দেশটা আগাবে কি করে? এরপরেই শিবা আর তার বন্ধুদের একসাথে আড্ডা দিতে দেখা যায়, যেখানে শিবা তার বন্ধুদের বলছিল আজকেই তাদের কলেজের শেষ দিন, আর আজকের দিনটা তারা স্মরণীয় করে রাখতে চায়, আর এই জন্যই আজকে রাতে তারা পার্টি করবে। আর তাদের এই ল কলেজে তাদের সাথে মিনিস্টারের মেয়ে নিধিও পড়ত, আর সেই রাতে নিধিরও সেই পার্টিতে জয়েন করার কথা ছিল। নিধির ড্রাইভার তাকে সেখানে পৌঁছে দিয়ে গাড়ির চাবিটা দিয়ে সে সেখান থেকে চলে যায়, আর সেই গাড়িতেই নিধি মদ নিয়ে এসেছিল। সেখানে তারা বন্ধুরা একসাথে বসে মদ খেতে থাকে, কিন্তু সেই পার্টিতে শিবা তখন এসে পৌঁছায়নি, যার ফলে শিবার বন্ধুরা তাকে রেখেই সেই পার্টিতে চলে আসে। এরপরে তারা একটি ক্লাবে চলে আসে, আর সেখানে সবাই মিলে মদ খেতে থাকে আর আনন্দ করতে থাকে। আর মদ খেতে খেতে একটা সময় তারা নেশায় ভূত হয়ে যায়, সবাই মাতাল হয়ে যায়। এরপরে সিন শিফট হয় হসপিটালে, যেখানে নিধিকে অ্যাডমিট করা হয়েছে, কারণ তাকে সে পার্টির মধ্যেই কেউ শারীরিকভাবে নির্যাতন করেছে, আর নিধির অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ সেখানে চলে আসে, আর নিধির অবস্থা দেখে এবং তার হায়ার অফিসারের সাথে সেই পুলিশ অফিসার কথা বলতে থাকে। সে তাকে জানায় যে নিধিকে রেপ করা হয়েছে। এছাড়া তারা একজন সন্দেহভাজনকেও অ্যারেস্ট করেছে। সেই হায়ার অফিসার বলে খুব দ্রুত এই কেসটা সমাধান করে ফেলার জন্য। এদিকে অন্য একজন পুলিশ অফিসার এসে নিধির অবস্থা দেখে
এবং ডক্টরদের সাথে কথা বলে। এরপরে সেই পুলিশ অফিসার বুঝতে পারে নিধির এই অবস্থার জন্য কোনো একজন ছেলে বা লোক দায়ী নয়, বরং তাকে কয়েকজন মিলে শারীরিক নির্যাতন করেছে। এরপরে যখন দুইজন পুলিশ অফিসার এটা জানতে পেরে যায়, তখন তাদের মাথায় টেনশনের ভাঁজ পড়ে যায়, কারণ তারা শুধুমাত্র একজন লোক বা ছেলেকেই অ্যারেস্ট করেছিল। এদিকে হোম মিনিস্টারের কাছে খবর চলে যায় যে তার একমাত্র মেয়ে নিধির সাথে রেপ করা হয়েছে। সে তাড়াতাড়ি করে পাগলের মতো হসপিটালে ছুটে আসে। হোম মিনিস্টার রাঘব তার মেয়ে নিধির এই অবস্থা দেখার পরে একেবারেই ভেঙে পড়ে। সে নিধির পাশে বসেই কাঁদতে শুরু করে। অন্যদিকে একজন জার্নালিস্ট পূজাকে দেখা যায় সে গোপনে এই খবরটা পেয়ে যায়। যেহেতু এটা হোম মিনিস্টারের মেয়ের ব্যাপারে ছিল, তাই এই নিউজটা বেশিরভাগ চেপে রাখার চেষ্টা করা হচ্ছিল। পূজা একজন ক্রাইম জার্নালিস্ট ছিল, যার ফলে নিধির এই ঘটনা ঘটার সাথে সাথে তার কাছে খবর চলে আসে, আর সে সেই হসপিটালের কাছে চলে আসে এবং পুরো খবর বের করে ফেলে। আর পূজার সাথে সাথে সেখানে আরও মিডিয়ার লোকেরাও পৌঁছে যায়, যার ফলে সেখানে একটা হইচই বেঁধে যায়। পুলিশরা বের হয় আর মিডিয়ার সাথে কথা বলতে থাকে। সেখানে পুলিশ অফিসার রবি বলতে থাকে, হ্যাঁ, এখানে একটি রেপের ঘটনা ঘটেছে, আর এখানে আমরা সেই রেপিস্টকেও অ্যারেস্ট করে ফেলেছি। কিন্তু পূজা আগে থেকেই জানত যে নিধিকে একজন নয় কয়েকজন মিলিয়ে রেপ করেছে, তাই সেখানে সে পুলিশকে প্রশ্ন ছুড়ে দেয়, মেয়েটিকে কয়েকজন মিলিয়ে রেপ করেছে, কিন্তু তাহলে পুলিশ শুধুমাত্র একজনেরকে আসামি করছে বা ধরছে কেন? তখন সেই পুলিশ অফিসার রবি বলে, আসলে এখন পর্যন্ত তারা শুধুমাত্র একজনেরই প্রমাণ পেয়েছে। নিধির জ্ঞান ফেরা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে, আর নিধির ভাষণ অনুযায়ী বাকিদেরও অ্যারেস্ট করা হবে। এদিকে পুলিশ অফিসার রবি হোম মিনিস্টার রাঘবের সাথে কথা বলে এবং পুরো বিষয়টা খুলে বলে যে তার মেয়ে নিধির সাথে কি ঘটেছে, আর এর পেছনে কে থাকতে পারে বা রয়েছে। সবকিছু শোনার পরে রাঘবের চোখে মুখে প্রতিশোধের আগুন জ্বলতে দেখা যায়। এরপরে রাঘব কিছুদিন আগের একটি ঘটনা মনে করতে থাকে। আসলে রাঘব এবং তার মেয়ে নিধির মধ্যে সম্পর্ক ভালো ছিল না। রাঘব সেখানে বসে মদ খেতে থাকে আর নিধিকে ডাকে। নিধি সেখানে এসে বসে থাকে চুপচাপ। রাঘব তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করো, আর এমন উচ্ছৃঙ্খল জীবনযাপনই বা কেন করো? নিধি বলে, তোমার জন্য, তোমার দ্বিতীয় বিবাহের জন্য। আসলে রাঘব দ্বিতীয় বিয়ে করেছিল, যেটা নিধি মেনে নিতে পারেনি। রাঘব বলে, আমি দ্বিতীয় বিয়েটা করেছিলাম তোমার সুখের জন্য। তখন নিধি রেগে যায় আর বলে, আমার সুখের জন্য না তোমার সুখের জন্য? এতে রাঘব রেগে যায়, আর সেখানে বাবা আর মেয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। নিধি সেখান থেকে চলে যায়। এরপরে ঘটনা প্রেজেন্টে চলে আসে। পুলিশ অফিসার রবি কাস্টডিতে চলে আসে, যেখানে তারা রিধির একজন রেপিস্টকে অ্যারেস্ট করে রেখেছিল। তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মুখ থেকে কালো কাপড় সরাতেই আমরা দেখতে পাই সেই ছেলেটি আর কেউ নয়, শিবা। রবি তাকে জিজ্ঞেস করে, এমনটা কেন করেছ? কিন্তু শিবা সেখানে চুপচাপ করে বসে থাকে। রবি রেগে গিয়ে তাকে মারতে শুরু করে, কিন্তু তারপরেও শিবা মুখ দিয়ে একটা কথাও বলে না। এরপরে রেগে গিয়ে রবি শিবার কাপড় খুলে তারপরে তাকে টর্চার করতে শুরু করে। এদিকে পূজা তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে থানায় চলে আসে সেই অপরাধী অর্থাৎ শিবার সাথে কথা বলার জন্য, কিন্তু সেখানে তাদেরকে বের করে দেওয়া হয় থানা থেকে, এবং শিবার সাথে তাদের দেখা করতে দেওয়া হয় না, কারণ ওই সময়টাতে রবি শিবাকে টর্চার করছিল সেলে। এদিকে পুলিশ অফিসার শর্মা সেলে আসে। শিবাকে যারা টর্চার করছিল তাদের বাইরে পাঠিয়ে দেয়, আর সে একা শিবার সাথে কথা বলতে থাকে আর বলে, এভাবে মার খেয়ে তুমি নিজেকে আর কত কষ্ট দেবে? যেটা হয়েছে হয়েছে, ভেবে নাও এটা তোমার ভাগ্যে লেখা ছিল, সবকিছু মেনে নাও। কিন্তু তখনই সেখানে রবি বলে যে ওই এভাবে মুখ খুলবে না, ওকে আমাদের মতো করেই মুখ খোলাতে হবে। এদিকে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে পূজা আবারও থানায় আসে, কিন্তু এবার সে থানার ভেতরে ঢোকে না, বরং সে লুকিয়ে থানার বাইরেই থাকে এবং পুলিশ অফিসার রবির ফোনের কথোপকথন শুনতে থাকে, যেখানে রবি তার হায়ার অফিসারকে কল করছিল আর বলছিল নিধির রেপ কেসের অ্যাকিউজড বা অপরাধী হচ্ছে শিবকুমার ওরফে শিবা। আর এরপরেই পূজা সেই শিবকুমারের অর্থাৎ শিবার ডিটেলস বের করে ফেলে। আর পরদিনই পূজার টিভি চ্যানেল থেকে প্রচার করা হয় রিধির রেপ কেসের আসামি শিবা, যে একজন এলএলবি এর স্টুডেন্ট। এছাড়া শিবার বিরুদ্ধে যেহেতু প্রকৃত প্রমাণ পাওয়া গেছে এবং যেহেতু ভিকটিম অর্থাৎ নিধি একজন হোম মিনিস্টারের মেয়ে, তাই এই কেসটা কোনো উকিলই নিতে চাইছিল না, অর্থাৎ শিবার হয়ে লড়ার জন্য কোনো উকিলই রাজি হচ্ছিল না। এদিকে শিবার মার সবকিছু শোনার পরে থানায় চলে আসে শিবার সাথে দেখা করার জন্য, কিন্তু পুলিশ শিবাকেও সেখানে দেখা করতে দেয় না তার মায়ের সাথে। যদিও পূজা শিবার মায়ের সাথেই ছিল, তাকে রিকোয়েস্ট করে, কিন্তু তারপরেও পুলিশ তাদের কোনো কথাই শোনে না। এতে পূজার একটু সন্দেহ হয় যে পুলিশ কেন শিবার সাথে তাদের দেখা করতে দিচ্ছে না,
কারণ এখনও তো কেসটা কোর্টে ওঠেনি, আর শিবাই যে প্রকৃত আসামি তারও কোনো প্রমাণ মেলেনি। তাহলে কেন? এদিকে পরদিন সকালবেলাতেই দেখা যায় পূজার বাড়িতে যে মহিলা কাজ করত সে শিবা এবং তার মাকে চিনত। সে তখন পূজার সাথে সেই ব্যাপারে কথা বলতে থাকে যে শিবার বাবাকে একটি মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। এরপরে শিবার বাবা সেই অপমান সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। আর সেই থেকে শিবার মায়ের ইচ্ছে ছিল শিবাকে একজন লয়ার বানাবে, যাতে তাদের পরিবারে এমন ঘটনা আর দ্বিতীয়বার ঘটতে না পারে। আর এই ঘটনা ঘটার পর থেকে শিবার মা একেবারেই ভেঙে পড়েছে। কিন্তু আমার মনে হয় না শিবা এমনটা করতে পারে, কারণ ছোটবেলা থেকেই আমরা শিবাকে চিনি, সে এই ধরনের ছেলেই নয়। এই সব কিছু শোনার পরে পূজার খারাপ লাগতে থাকে, কারণ সে শিবার ব্যাপারে পুরোপুরি ইনকোয়ারি না করে নিউজ চ্যানেলে তার ব্যাপারে বলে ফেলেছে। এখন শিবার কি হবে? আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় শিবার ব্যাপারে এবার সে পুরোপুরি ইনকোয়ারি করবে। এরপরে পূজা তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং শিবার মাকে তার কাছে নিয়ে আসতে বলে। শিবার মাকে সেখানে নিয়ে আসা হয়, সে কাঁদতে থাকে। তখন পূজা তাকে সান্ত্বনা দেয়। শিবার মা বলে, আমার ছেলে এমন নয়, সে কখনো এমনটা করতেই পারে না। সে পূজাকে রিকোয়েস্ট করে শিবার জন্য কিছু একটা করার জন্য। শিবা ছাড়া তার আর কেউ নেই। পূজাও তাকে কথা দেয় সে শিবার ব্যাপারে ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করবে, আর যদি শিবা নির্দোষ হয় তাহলে যে করেই হোক তার হয়ে কেস লড়বে সে। এদিকে শিবার যেহেতু কোনো উকিল ছিল না, তাই সহজেই শিবাকে পুলিশ ২৮ দিনের কাস্টডিতে নিয়ে নেয়, আর তাকে রিমান্ডে একের পর এক টর্চার করতে থাকে, যাতে করে সে স্বীকার করে নেয় যে নিধিকে সেই রেপ করেছে। কিন্তু এত মার খাওয়ার পরেও শিবা মুখ দিয়ে একটা কথা উচ্চার করে না, আর এতে পুলিশরা রেগে যায় এবং তাদের কন্ট্রোল হারিয়ে ফেলে, আর শিবাকে আরও প্রচণ্ড টর্চার করতে থাকে। এদিকে পূজা আবারও শিবার মাকে নিয়ে থানায় আসে এবং শিবার সাথে দেখা করতে চায়, কিন্তু বরাবরের মতো এবারও পুলিশ তাদের ফিরিয়ে দেয় এবং তাদেরকে সেখানে দেখা করতে দেয় না। দেখতে দেখতে ৩৮ দিন পার হয়ে যায়। এরপরে আবারও শিবাকে কোর্টে হাজির করা হয়, আর নিধির হয়ে কেসটা লড়ার জন্য রাঘব হায়ার করে ফেমাস লয়ার বালাকৃষ্ণাকে। অন্যদিকে শিবার হয়ে কেস লড়ার জন্য কেউ ছিল না, এমনকি একজন সরকারি লয়ারও ছিল না। এদিকে দেখা যায় এই কেসের জজ হিসেবে ছিল সেই জর্জ যে টিভিতে মিনিস্টারের বক্তব্য দেখার পরে মন্তব্য করেছিল। অন্যদিকে এই কেসটা যেহেতু অনেক বেশি সেন্সিটিভ ছিল, তাই কোর্টের ভেতরে কাউকে আসতে দেওয়া হয়নি, শুধুমাত্র শিবার মা এবং পূজা সেখানে এসেছিল। বালাকৃষ্ণ বলতে থাকে এই শিবকুমারের বাবা একটি কেসে ফেঁসে গিয়েছিল, পরে মানুষজনকে মুখ দেখাতে না পেরে সুইসাইড করে। এরপরে শিবকুমার ল কলেজে ভর্তি হয়, লয়ার হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার ভেতরে ঘুমন্ত এক পশু জেগেছিল, যার বহিঃপ্রকাশ ঘটে যখন সে নিধিকে একা দেখতে পায়। ভবিষ্যতে সে একজন লয়ার হবে সেটা জানা সত্ত্বেও নিধিকে দেখার পরে সে তার লোভ সামলাতে পারেনি, তার ভেতরের পশু বাইরে চলে আসে আর মেয়েটিকে নৃশংসভাবে রেপ করে। এই জন্য বালাকৃষ্ণ শিবার সর্বোচ্চ শাস্তি দাবি করে। অন্যদিকে শিবার পক্ষে যেহেতু কোনো লয়ার ছিল না, তাই শিবার কেসটা সে নিজেই লড়তে চেয়েছিল, আর জর্জ এতে তাকে অনুমতি দিয়েছিল। শিবা বলতে থাকে, যেহেতু ভিকটিম এখনও জীবিত রয়েছে, তাই আমার ফাঁসির আদেশ কোনোভাবেই দেয়া যেতে পারে না। এই ধরনের কেসে ফাঁসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া সেখানে ভিকটিমের কোনো স্টেটমেন্টও ছিল না, এই বিষয়টাও শিবা জর্জকে বলে। জর্জ তখন বালাকৃষ্ণ এবং পুলিশ অফিসার রবিকে জিজ্ঞেস করে যে ভিকটিমের স্টেটমেন্ট কোথায়। পুলিশ অফিসার রবি বলে ভিকটিম নিধি এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি যে সেই স্টেটমেন্ট দেবে বা বলবে তার সাথে কি হয়েছে। এরপরে রবি বলতে থাকে সেই দিন কি হয়েছিল। সেই দিন এই থানায় সে নতুন জয়েন করেছিল, আর তখনই ন্যাশনাল ল কলেজ থেকে তার কাছে কল আসে এবং এই রেপের ঘটনাটি বলা হয়। যখনই সে ঘটনাস্থলে পৌঁছায় তখনই সেখানে একটু দূরেই শিবাকে সে নগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে, আর সেখান থেকে তারা ধরে নিয়েছে যে শিবাই নিধিকে রেপ করেছে। এরপরে বালাকৃষ্ণ বলতে থাকে সেই দিন কি হয়েছিল। আসলে নিধি এবং শিবা একই ল কলেজে পড়ত, আর তারা এক অপরের বন্ধুও ছিল, কিন্তু শিবার ইন্টেনশন ছিল অন্য কিছু। নিধিকে আগেই কাছে পাওয়ার বাসনা পুষে রেখেছিল মনে শিবা, কিন্তু সে জানত সে পার্টিতে গেলে সে নিধির সাথে কিছুই করতে পারবে না, আর এই জন্য সেই দিন সে পার্টিতে যায়নি। কিন্তু সে জানত সে নিধিকে বাইরে অবশ্যই সে একা পাবে, আর এই জন্য শিবা বাইরে একা উৎপদে বসেছিল। নিধি পার্টি শেষ করে যখন সেখান থেকে বের হয়, ঠিক ওই সময়টাতে নিধিকে একা পেয়ে শিবকুমার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এই ঘটনাটা কোনো আকস্মিক ঘটনা নয়, শিবা এটা পুরোপুরি প্ল্যান করে করেছে, আর এইসব ঘটনা থেকে সেটাই বোঝা যায়।
পরের দিন কোর্টে আবারও লয়ার বালাকৃষ্ণা নিধির দুইজন বন্ধুকে কোর্টে হাজির করে সাক্ষী হিসেবে। মেয়ে দুইটি বলে, সেই দিন রাতে তারা যখন পার্টি শেষ করে বের হয় তখনই তারা পুকুর পাড়ে শিবাকে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর তার পাশেই অর্ধমৃত অবস্থায় পড়েছিল নিধি, যাকে রেপ করা হয়েছিল। এছাড়া পার্টির আগে সেই কলেজের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে শিবাকে, আর এটা নিজে চোখে দেখেছে নিধির ড্রাইভার। তো নিধির ড্রাইভারকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়। নিধির ড্রাইভারও বলে, হ্যাঁ, সেই দিন সে শিবাকে সেই কলেজের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছে। এরপরে যখন শিবা সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতে যাবে তখনই সে খেয়াল করে যে সেই ড্রাইভারের চোখের চশমা নেই। জিজ্ঞেস করে, আপনার চশমা কোথায়? তখন সেই ড্রাইভার বলে সেটা ভেঙে গেছে। তখন শিবা প্রমাণ করে দেয় আসলে এই ড্রাইভার চোখে চশমা ছাড়া ক্লিয়ার দেখতে পারে না। তাহলে সে রাতের বেলায় তাকে কিভাবে দূর থেকে দেখল? এমনকি এই লোকটা একটু দূরে থাকা শিবার গায়ের টি শার্টের রঙও বলতে পারে না। এছাড়া শিবা প্রমাণ করে দেয় সেই দুইজন মেয়ে যেটা বলেছে শিবাকে তারা শুধুমাত্র নিধির পাশে দেখেছে, শিবাকে তারা নিধিকে রেপ করতে দেখেনি, তাই তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। এর পরদিন কোর্টে সেই ডক্টরকে নিয়ে আসা হয় যে নিধির ট্রিটমেন্ট করেছিল, এবং তাকে লয়ার বালাকৃষ্ণ প্রশ্ন করতে থাকে। সেখানে সেই ডক্টর বলে নিধিকে ব্রুটালি রেপ করা হয়েছিল, তার শরীরে বিভিন্ন জায়গায় সে ছাপ রয়েছে, এমনকি তার অবস্থাও খুব ক্রিটিক্যাল। এছাড়া যখন তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল নিধির শরীরে যে সিমন পাওয়া গিয়েছিল সেটা শিবার সাথে একেবারে মিলে যায়, আর সেই রিপোর্টই আমি পুলিশকে দিয়েছি। তখনই শিবা সেই ডক্টরকে প্রশ্ন করে, নিধিকে যে অবস্থাতে ডক্টরের কাছে নিয়ে আসা হয়েছিল, নিধির ওই অত্যাচার কি একজন মানুষের পক্ষে করা সম্ভব? একজন লোক কি এতটাই ভয়ঙ্কর রূপ নিতে পারে বা জানোয়ারে পরিণত হতে পারে? বালাকৃষ্ণ তখন জর্জকে বলে, দেখুন স্যার, আপনার সামনেই কতটা ভয়ঙ্কর কথা সে বলছে। জর্জ তখন শিবাকে বলে, তুমি কি বলতে চাও, পয়েন্টে আসো। শিবা তখন বলতে থাকে, রেপের পরে নিধিকে আমিও দেখেছিলাম, আর আমি হলপ করে বলতে পারি নিধির যে অবস্থা ছিল তাতে নিধিকে কেউ একজন টর্চার করেনি, বরং নিধির সাথে গ্যাং রেপ হয়েছে। এই ঘটনায় একজনের অধিক লোক জড়িত ছিল। নিধির অবস্থা এতটা ক্রিটিক্যাল, আর আমি নিধিকে শারীরিকভাবে নির্যাতন করিনি। তখনই জর্জের কিছুটা সন্দেহ হতে থাকে, আর শিবার কথা সে কিছুটা বিশ্বাস করে নেয়। এদিকে এরপরে টিভিতে নিউজ দেখানো হয় সেই হোম মিনিস্টার রাঘব সে রিজাইন করে দিয়েছে। আসলে সে টিভিতে বলেছে সে যখন নিজের মেয়েরই সিকিউরিটি দিতে পারেনি তাহলে সে এই রাজ্যের মেয়েদের কিভাবে সিকিউরিটি দেবে, আর এই অপরাধবোধ মাথায় নিয়েই সে রিজাইন করে দিয়েছে। এদিকে পূজা তার অ্যাসিস্ট্যান্টকে বলে, নিধির যে হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে সেই হসপিটালেই তো তোমার গার্লফ্রেন্ড কাজ করে, তাই না? ছেলেটা বলে, হ্যাঁ, কিন্তু ওর সাথে এখন আমার সম্পর্কটা ভালো নয়। তখনই পূজা বলে, ঠিক আছে, তুমি তাকে আমার কাছে একবার নিয়ে আসো। যদিও সে ছেলেটা রাজি হয় না, কিন্তু পূজা তাকে রিকোয়েস্ট করে। অবশেষে সেই ছেলেটা তার গার্লফ্রেন্ডকে পূজার সাথে এনে দেখা করায়। পূজা বলে, এই কেসটা খুবই সেন্সিটিভ, আর আমরা চাই আসল অপরাধী ধরা পড়ুক, শাস্তি পাক। আর তোমাকে আমাদের হয়ে একটা কাজ করে দিতে হবে, রিদির হসপিটালের ট্রিটমেন্টের রিপোর্টটা আমাদের এনে দিতে হবে। কিছুক্ষণ ভাবার পরে মেয়েটি রাজি হয়ে যায়, আর অবশেষে পূজাকে সেই রিপোর্টটি এনে দেয়, আর এরপরেই পূজা সেই রিপোর্টটা শিবাকে দেয়। এদিকে কোর্টের সময় যখন শিবা সেই মেডিকেল রিপোর্টটা জর্জকে দিতে যাবে, জর্জ যখনই সে এনভেলপটা ওপেন করতে যাবে ঠিক ওই সময়টাতে টিভিতে নিউজ দেখানো হয়, আর বালাকৃষ্ণের কাছে একটা ফোন আসে। বালাকৃষ্ণের নিউজটা পেয়ে আঁতকে ওঠে। জর্জ তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? বালাকৃষ্ণ বলে, হসপিটালে নিধি মারা গেছে। এটা শোনার পরে কোর্টের সবাই হতবাক হয়ে যায়, বিশেষ করে শিবা, কারণ ওই একটা মাত্রই উপায় ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। কারণ নিধি জ্ঞান ফেরার পরে যদি বয়ান দিত যে সে তাকে রেপ করেনি বা এর সাথে সে জড়িত ছিল না, তাহলেই হয়তোবা সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারত। কিন্তু এখন সেই পথটাও বন্ধ হয়ে গেল। এরপরে জজ সাথে সাথে সেই ডক্টরকে আদালতে ডাকে এবং জিজ্ঞেস করে নিধি মারা গেল কি করে। তখন সেই ডক্টর বলে, হসপিটালে থাকাকালীন তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, যার ফলে সে মারা গেছে। শিবা তখন বলতে থাকে, মেডিকেলের রিপোর্ট অনুযায়ী ডক্টররা বলেছিল সেই ঘটনার ৪৮ ঘন্টা পরেই নিধি ঠিক হয়ে যাবে। এছাড়া ডক্টররা এটাও বলেছে আধা ঘন্টা পর পরই তারা নিধিকে চেক আপ করছে। তাহলে এই ঘটনা কিভাবে ঘটল? তখন ডক্টর বলে, হ্যাঁ, আমরা নিধিকে আধ ঘন্টা পর পরই যে চেক আপ করতাম যে সে ঠিক আছে কিনা,
আর আজকাল সুস্থ স্বাভাবিক মানুষেরাই হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, আর নিধি তো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। এটা তার পক্ষে স্বাভাবিক, যেহেতু সে অনেক সময় ধরে অচেতন ছিল, তাই হঠাৎ করেই তার সাথে এমনটা ঘটেছে। শিবা আর জজ ডক্টরের কথা বুঝতে পারে। এরপরে শিবার সাক্ষী হিসেবে নিধি সেই ড্রাইভারকে ডাকে এবং জিজ্ঞেস করে, আপনার চশমা ভেঙে গিয়েছিল কি করে, সেই ঘটনাটা আমাদের খুলে বলুন। সেই ড্রাইভার বলতে থাকে, যখন মিনিস্টার রাঘব টিভিতে বয়ান দিয়েছিল যে মেয়েদের রেপের জন্য তাদের পোশাকই দায়ী, এছাড়া তাদের বাবা মায়েরাই দায়ী, মেয়েদের রাতের বেলা বের হতে দেওয়া উচিত নয়, আর এটার জন্য পুলিশ বাহিনীর কোনো দায় নেই। এর কয়েকদিন পরে নিধি তার বান্ধবীদের সাথে একটা চা স্টলে বসে গল্প করছিল। সেখানে তার বান্ধবীরা নিধিকে বলে, তোমার বাবা হুট করে এমন একটা কথা কি করে বলতে পারলো যে এখানে মেয়েদেরই পুরোপুরি দোষ, বা তার বাবা মায়ের, যারা রেপ করছে, অথবা পুলিশ বাহিনী, তাদের কোনো দায়ী নেই এতে। তখন নিধি একটু রেগে যায়, কারণ নিধির সাথে তার বাবা রাঘবের তেমন ভালো সম্পর্ক ছিল না। আর এই জন্যই নিধি বলে, আমার বাবা কি বলল না বলল তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি তার কোনো পরোয়া করি না। তারপরও নিধির বান্ধবীরা বলে যে তোমার যাই হোক, কিন্তু তোমার বাবা তো একজন মেয়ের বাবা, তার তো এতটুকু বোঝা উচিত ছিল। তখনই নিধি একটু রেগে যায় আর বলে, এই টপিকটা বাদ দাও, হয়তো বাবা যা বলেছে সেটা ভেবেচিন্তেই বলেছে। ঠিক তখনই চায়ের দোকানে আরও ৩ জন ছেলে ছিল যারা এই কথাগুলো শুনছিল। তখন তারাও একটু রেগে যায় আর বলে, মেয়েদের রেপ হতে শুধু মেয়েদেরই দোষ, ছেলেদের দোষ নেই। তোমার বাবা একজন হোম মিনিস্টার, তার দায়বদ্ধতা থাকবে এই রাজ্যের মেয়েদের সিকিউরিটি দেওয়া, কিন্তু তোমার বাবা সেটা না করে বরঞ্চ মেয়েদেরকেই এবং তাদের বাবা মাকেই দোষারোপ করছে। একটা মেয়ে এসব কথা শোনার পরে সে কতটা ভেঙে পড়তে পারে সেটা তোমার কোনো আইডিয়া আছে? আসলে তোমার বাবা যারা রেপিস্ট, যারা অপরাধী, তাদের কাছ থেকে ঘুষ নিয়েছে, আর ঘুষ নিয়েই নিরপরাধ মানুষদের পুলিশদের দ্বারা ধরিয়ে টর্চার করছে এবং সেই মেয়েদের উপরেই দোষারোপ করছে। এতক্ষণ নিধি চুপচাপ থাকলেও এরপরে আর সে চুপচাপ থাকতে পারে না। সেই ছেলেগুলোর মধ্যে একজনকে সে একটা চড় মেরে বসে। সেই ছেলেগুলোও রেগে যায়, আর যার ফলে সেখানে একটা গন্ডগোল বেঁধে যায়। এটা দূর থেকে দেখার পরে নিধি সেই ড্রাইভার সেখানে দ্রুত আসে, আর সেই ছেলে ৩ জনকে থামায়, নিধিকে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু সেখানেই হাতাহাতিতে সেই ড্রাইভারের চশমাটা পড়ে যায় আর ভেঙে যায়। এরপর সে ড্রাইভার বলে, সেখান থেকে আসার পরে হোম মিনিস্টার রাঘবকে আমি এই বিষয়টা জানাই। হোম মিনিস্টার রাঘব সাথে সাথে পুলিশদেরকে দিয়ে সেই ৩ জন ছেলেকে অ্যারেস্ট করিয়ে নেয়। যদিও এটা নিধি দেখে ফেলে, নিধির কোনো হাত ছিল না, কিন্তু নিধি আফসোস করতে থাকে, এদের পুলিশ অ্যারেস্ট করলে আর এদের বিরুদ্ধে মামলা হলে হয়তোবা এদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। শিবা এরপরে সেই ড্রাইভারকে জিজ্ঞেস করে, আচ্ছা সেই ৩ জন ছেলের সাথে জেলখানায় কি হয়েছিল আমাদের খুলে বলুন। সেই ড্রাইভার বলে, যেহেতু হোম মিনিস্টার রাঘবের মেয়ে নিধিকে তারা অপমান করেছিল, এছাড়া হোম মিনিস্টারকেও অপমান করেছিল, তাই হোম মিনিস্টার রাঘব পুলিশদের বলিয়ে তাদের জেলখানায় প্রচণ্ড টর্চার করে। এরপরে শিবা পুলিশ অফিসার রবিকে কাঠগড়ায় ডাকে এবং বলে সেই ৩ জন ছেলেকে কেন অ্যারেস্ট করা হয়েছিল এবং কেন তাদের টর্চার করা হয়েছিল, আর কতদিনই তাদের থানায় রাখা হয়েছিল। রবি তখন বলে, আসলে এই ব্যাপারে আমার তেমন কিছু মনে নেই, এই ধরনের অনেক কেস রেগুলার আমাদের থানায় আসে। তখনই জজসহ আদালতের অনেকেই অবাক হয়ে যায়, তাহলে কি পুলিশ অফিসার রবি থানার তথ্য মেনটেন করে না? এ পরদিনই পূজা এবং তার অ্যাসিস্ট্যান্ট ক্রাইম স্পটে যায়, যেখানে নিধিকে টর্চার করা হয়েছিল শারীরিকভাবে। সেখানে ঘটনাস্থল ভালোভাবে পরিদর্শন করার পরে পূজা এবং তার অ্যাসিস্ট্যান্ট কিছু এভিডেন্স পায়, যেমন নিধির ইয়াররিং, এছাড়া একটা ইয়াররেড, আর এই ইয়াররেডটাও খুব স্পেশাল ছিল। এরপরে তারা দুজন যখন আরও একটু সামনে আসে, তারা দেখতে পায় সেখানে একটি মন্দির ছিল, আর সেই মন্দিরের পুরোহিতের সাথে কথা বলে পূজা এবং তার অ্যাসিস্ট্যান্ট জানতে পারে এখানে শিবা প্রায় সময় আসা যাওয়া করত। আর তখনই তারা সেখানে একটা সিসিটিভি ক্যামেরাও দেখতে পায়। এছাড়া তারা এটাও জানতে পারে নিধির সাথে সেদিন যে ঘটনা ঘটেছিল সেই দিন শিবরাত্রি ছিল, যার ফলে এই মন্দিরে অনুষ্ঠান হয়েছিল, আর সেখানে অনেক লোক যাতায়াত করেছিল। সেই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, আর সেখানে তারা দেখতে পায় সেই রাত্রিতে মন্দিরের এই লোকদের সাথে শিবাও ছিল, যার ফলে বোঝা যাচ্ছিল শিবা হয়তো এই কেসের সাথে বা নিধির অত্যাচারের সাথে জড়িত নয়। পরদিন কোর্টের সময় শিবাকে পূজা সেসব এভিডেন্স দেয়, অর্থাৎ সে ভিডিও ফুটেজ, নিধি ইয়াররিং, ইয়াররেড সবকিছু। এরপর সবকিছু সে তাকে খুলে বলে।
শিবাও জর্জকে বলে তার কাছে অনেক প্রমাণ রয়েছে, তাকে 10 মিনিট দেওয়া হলে নিধির সাথে আসলে এই কাজগুলো কে করেছে সেটা সে বের করে দেবে। জজও তাকে পারমিশন দেয়, যদিও বালাকৃষ্ণের এতে আপত্তি ছিল, কারণ হুট করে এভাবে প্রমাণ কোর্টে গ্রহণযোগ্য নয়। কিন্তু সেই জর্জ বলে সেই প্রমাণগুলো কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয় সেটা আমি ডিসাইড করব। আর সে শিবাকে বলতে বলে। শিবা সেই হিয়ারিং এইডটা রবিকে দেখায় এবং জিজ্ঞেস করে এটা কোথা থেকে এলো, ক্রাইম সিন থেকে এটা আপনারা কেন কালেক্ট করেননি? রবি বলে এটা আমরা সেখানে খুঁজে পাইনি। তখনই বালাকৃষ্ণ বলে এই ইয়ারিং এইডটা কার? শিবা বলে এটা নিধির। তখন সবাই অবাক হয়ে যায়। তখন বালাকৃষ্ণ বলে এটা যে নিধির তার কি প্রমাণ রয়েছে? তখন শিবা বলে সেটাও আমি প্রমাণ করে দিচ্ছি। শিবা নিধির কয়েকজন বন্ধুকে সেখানে ডাকে এবং তাদের জিজ্ঞেস করে নিধি এই হিয়ারিং এডগুলো পড়ত কিনা। তারা বলে হ্যাঁ, এগুলো নিধিরই ছিল। এমনকি নিধির একজন প্রফেসরকেও ডেকে জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে। তখন সেই প্রফেসর বলে হ্যাঁ, এটা নিধিরই। আসলে নিধি মাঝে মধ্যে তার ইম্পর্টেন্ট লেকচারগুলো এটাতে রেকর্ড করে রাখত এবং পরে সেগুলো শুনত। এছাড়া তার বান্ধবীরা বলে নিধি তার লাইফের অনেক ইম্পর্টেন্ট মেসেজ বা অনেক ইম্পর্টেন্ট মোমেন্টগুলো সেই হিয়ারিং এডে রেকর্ড করে রাখত। এরপরে শিবা রবিকে জিজ্ঞেস করে এখন কি আপনার মনে পড়েছে সেই 3 জন ছেলেকে আপনারা কবে জেল থেকে ছেড়েছিলেন এবং তাদের সাথে জেলখানায় কি করেছিলেন? রবি বলে হ্যাঁ, আমার কিছুটা মনে পড়েছে, কারণ আমি থানায় যেয়ে রেকর্ড চেক করেছিলাম। আসলে সেই রাতে সেই ল কলেজ থেকে আমাদের কল করা হয়েছিল আর বলা হয়েছিল সেই ল কলেজে একটা ফাংশন রয়েছে, তাই সিকিউরিটির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আর এই জন্যই 2 জন কনস্টেবলকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আর যেহেতু তারাও সেই ল কলেজেরই স্টুডেন্ট ছিল, তাই তাদেরকে সেই 2 জন কনস্টেবলকে দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছিলাম, অর্থাৎ তাদের ওয়ার্নিং দিয়ে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিল। তখন শিবা জর্জকে বলতে থাকে সেই দিন সেই ল কলেজের অনুষ্ঠানে কি হয়েছিল, অর্থাৎ সেখানে কারা কারা গিয়েছিল এসেছিল সেই সবকিছু সেই মন্দিরের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল। এছাড়া পাশাপাশি আমরা যদি নিধির হিয়ারিং এইডটা শুনি, অর্থাৎ সেখান থেকে ভয়েস রেকর্ডটা শুনি, তাহলে এখান থেকে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব নিধির কেসে আসল ক্রিমিনাল কারা। তখন তারা সেখানে ভিডিও দেখে এবং ভয়েস শুনে, যেখানে দেখা যায় সে পার্টিতে এনজয় করার সময় নিধি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল এবং সে অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল। এই পার্টির আগে নিধির ড্রাইভার তাকে এই পার্টিতে নামিয়ে দিয়ে গিয়েছিল। তখন নিধি তার ড্রাইভারকে বলেছিল আমি যখন পার্টি শেষ হবে তোমাকে ফোন দেব, আর তখনই এসে তুমি আমাকে রিসিভ করে নিয়ে যেও। আর এই জন্য নিধি পার্টি শেষ করে তার গাড়ির কাছে চলে আসে, কারণ তার ফোনটা সে গাড়িতেই রেখে গিয়েছিল। এরপরে সে গাড়ি খুলে মোবাইল নিতে গিয়ে দেখে সেখানে আরও 1 বোতল মদ রয়েছে। নিধি সেখানে বসেই আবারও মদ খেতে শুরু করে। ঠিক ওই সময়টাতে সেই 3 জন ছেলে ওই দিক দিয়ে যাচ্ছিল। তারা নিধিকে দেখার পরেই তাদের মেজাজ বিগড়ে যায় আর বলে তোমার বাবাই পুলিশদের বলে আমাদের জেলখানায় পাঠিয়েছে, আমাদের টর্চার করেছে, এখন দেখো তোমার অবস্থা কি করি। তারা নিধিকে অন্য জায়গায় তুলে নিয়ে যায় আর তারা শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে। কিন্তু নিধি কোনো মতে তাদেরকে ঠেলে সেখান থেকে দৌড়াতে শুরু করে। সেই ছেলে 3 জনও নিধির পিছু দৌড়াতে শুরু করে, কিন্তু কোনোভাবেই নিধি তাদের হাত থেকে নিস্তার পায় না। কিছুক্ষণ যাওয়ার পরে সেই 3 জন ছেলেই নিধিকে ধরে ফেলে। আর সেখানে ধস্তাধস্তির ফলেই নিধির কান থেকে সেই হিয়ারিং এডটা পড়ে যায়। আর এরপরে সেই 3 জন ছেলে নরপশুর মতো নিধিকে একের পর এক সেই জঙ্গলের ভেতরে শারীরিকভাবে নির্যাতন করে। এদিকে যেহেতু সেই হিয়ারিং এডটা অন ছিল, যার ফলে নিধির সাথে তখন যা হয়েছে, সেই ছেলেগুলো যা বলেছে এবং নিধির যে চিৎকার চেঁচামেচি সবকিছু সেটাতে রেকর্ড হয়েছে, যার ফলে এখান থেকে প্রমাণ হয়ে যায় যে সেখানে শিবা ছিল না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে শিবা সেই ক্রাইম সিনে কিভাবে পৌঁছালো এবং সে সেখানে ওইরকম নগ্ন অবস্থায় বা কিভাবে ছিল? তখনই শিবা বলতে থাকে আসলে সেই রাতে তার উদ্দেশ্য ছিল মন্দিরে পুজো দিয়ে তারপরে কলেজে যাবে, আর সে সেটাই করেছিল। মন্দিরে পুজো দেওয়ার পরপরই সে কলেজের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু যাওয়ার পথে মাঝখানে হঠাৎ করে জঙ্গলের মাঝে সে নিধিকে ওইরকম অবস্থায় দেখতে পায়। আর এটা দেখার পরে শিবা হতবাক হয়ে যায়, সাথে সাথে নিজের কাপড় খুলে সে নিধিকে জড়িয়ে দেয়। এরপরে শিবা যখনই পুলিশকে ইনফর্ম করতে যাবে, ঠিক ওই সময়টাতে 2 জন কনস্টেবল সেখানে চলে আসে এবং শিবাকে তারা রেপিস্ট হিসেবে ধরে নেয়। শিবা অবশেষে প্রমাণ করতে পারে যে নিধিকে শারীরিক নির্যাতন শিবা করেনি, শিবার সাথে জড়িত ছিল না। কিন্তু কেন তাকে ফাঁসানো হয়েছে সেটা প্রমাণ করার জন্যই সে হোম মিনিস্টার রাঘবকে সে আদালতের কাঠগড়ায় ডাকে এবং তাকে যখন প্রশ্ন করছিল, শিবা ইচ্ছে করে বারবার সেই হোম মিনিস্টার রাঘবের হাত ছোঁয়ার চেষ্টা করছিল। আর এই আচরণটাতে হোম মিনিস্টার রাঘব প্রচণ্ড বিরক্ত হচ্ছিল।
তখন শিবা সেই হোম মিনিস্টার রাঘবকে বলে, আপনার মেয়ের আজকের এই পরিণতির জন্য আপনি নিজেই দায়ী। আপনি যখন হোম মিনিস্টার ছিলেন তখন আপনার রাজ্যে একের পর এক মেয়েরা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল, কিন্তু আপনি সেখানে কঠোর ব্যবস্থার পরিবর্তে বরং সেই মেয়ে এবং তাদের বাবা মাকেই দোষারোপ করেছিলেন। এছাড়া সেই মেয়েদের শারীরিক নির্যাতনের সাথে যারা জড়িত ছিল তাদের কাছ থেকে টাকা নিয়ে, তাদের কাছ থেকে ঘুষ নিয়ে নির্দোষ লোকদের ফাঁসিয়ে দিয়েছেন। এরপরে আপনার মন্তব্য নিয়ে সেই ৩ জন ছেলে যখন মুখ খুলে, অর্থাৎ সত্যি কথা বলে, তখনই পুলিশদের দিয়ে আপনি সেই ৩ জন ছেলেকে অ্যারেস্ট করান এবং তাদের কয়েকদিন থানায় রেখে প্রচণ্ড নির্যাতন করেন। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখনই নিধির সাথে এসব ঘটনা ঘটেছিল এবং তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। তার কয়েকদিন পরেই হোম মিনিস্টার রাঘবের কাছে ডক্টর আসে এবং বলে, আপনার মেয়েকে একজন শারীরিক নির্যাতন করেনি, বরং আপনার মেয়ে গ্যাংরেপের শিকার হয়েছে। এটা শুনে হতবাক হয়ে যায় রাঘব, কিন্তু সেই ডক্টরকে বলে এই বিষয়টা যেন বাইরে না আসে। এছাড়া পুলিশ অফিসার রবিও ইনভেস্টিগেশন করে আগেই বের করেছিল নিধির সাথে শিবা নয়, বরং সেই ৩ জন ছেলেই শারীরিক নির্যাতন করেছে। আর এটা যখন সেই হোম মিনিস্টার রাঘবকে জানায় তখন সে আরও ভেঙে পড়ে। এরপরে হোম মিনিস্টার রাঘব তার লোকদের মাধ্যমে খবর পেয়ে যায় সেই ৩ জন ছেলে আসলে উঁচু জাতির। হোম মিনিস্টার ভাবতে থাকে, এখন যদি এই ৩ জন ছেলেকেই সে আবারও পুলিশ দিয়ে অ্যারেস্ট করায় তার মেয়ের শারীরিক নির্যাতনের কারণে, তাহলে সেই ৩ জন ছেলে আদালতে তাদের ঘটনা বলে দেবে যে সত্য বলার জন্যই এর আগে এই হোম মিনিস্টার রাঘবই তাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছিল এবং টর্চার করেছে। এছাড়া যেহেতু তারা উঁচু জাতের ছেলে ছিল, তাই সামনেই নির্বাচন। এখন যদি হোম মিনিস্টার রাঘব তাদের সাজা দেয় তাহলে সেই গোষ্ঠী হোম মিনিস্টার রাঘবের পক্ষে ভোট দেবে না, যার ফলে নির্বাচনে সে অনেকটাই পিছিয়ে যাবে। আর এই জন্যই পুলিশ অফিসার রবিকে বলে যে সেই ৩ জন ছেলেকে এই কেস থেকে দূরে রাখার জন্য, আর রবিকে এই কেসের আসামি বানিয়ে দেওয়ার জন্য। যদিও পরে হোম মিনিস্টার রাঘব মানুষের তোপের মুখে পড়ে তার মিনিস্টারি পদ থেকে সরে দাঁড়ায়, কারণ মানুষ আন্দোলন করছিল যে নিজের মেয়ের প্রোটেকশনই দিতে পারে না, সে কিভাবে এই রাজ্যের মেয়েদের প্রোটেকশন দেবে। আর এই জন্যই সে বাধ্য হয়ে তার মিনিস্টারি পদ থেকে সরে দাঁড়ায়। এদিকে দেখা যায় সেই ডক্টর প্রথমে নিধির ট্রিটমেন্টের ঠিক রিপোর্টটাই আদালতে পেশ করতে চেয়েছিল, কিন্তু পুলিশ অফিসার রবি যে তার সাথে কথা বলে এবং সে অবশেষে পুলিশ অফিসার রবির কথা মতো সেই রিপোর্ট পরিবর্তন করে, আর যেখানে দেখানো হয় যে শিবাই নিধিকে শারীরিক নির্যাতন করেছে। এদিকে নিধি যখন ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছিল তখনই রাঘব ভাবতে থাকে, নিধি যদি একবার সুস্থ হয়ে ওঠে তাহলে অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর নিধি অবশ্যই শিবার নাম নেবে না, কারণ শিবা তাকে কিছুই করেনি, বরং সেই ৩ জন ছেলের নাম নেবে। অন্যদিকে শিবা একজন লো কাস্টের ছেলে ছিল। এখন যদি এটা বাইরে জানাজানি হয় যে মিনিস্টার রাঘব সেই ৩ জন ছেলেকে বাঁচানোর জন্য লো কাস্টের একজন ছেলেকে এভাবে নির্যাতন করিয়েছে এবং মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে, তাহলে তার পলিটিক্যাল ক্যারিয়ার একেবারেই শেষ হয়ে যাবে। আর এই জন্য নিজের পলিটিক্যাল ক্যারিয়ার বাঁচানোর জন্য রাঘব হসপিটালেই বিষ দিয়ে নিধিকে মেরে ফেলে। এছাড়া রাঘব ভাবতে থাকে কিছুদিন পরেই ইলেকশন, আর সেই ইলেকশনের আগে যদি তার মেয়ে এই ঘটনায় মারা যায় তাহলে অবশ্যই রাঘব সিম্প্যাথি পাবে, আর এতে করে তার ইলেকশনে জেতাটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর হোম মিনিস্টার রাঘব সবসময় নিচু জাতির লোকদের ঘৃণা করত, আর এই জন্যই কোর্টে শিবা যখন তাকে বারবার টাচ করছিল তখন সে রেগে যাচ্ছিল, আর শিবা এটা ইচ্ছে করেই করছিল যাতে করে সে হোম মিনিস্টারের রাঘবের মুখ থেকে সবকিছু বের করতে পারে। আর শিবা অবশেষে সবকিছু প্রমাণ করে দেয় আর নিজেকে নির্দোষ প্রমাণ করায়, আর জজসহ আদালতের সবাই অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায় রাঘবের মতো এমন নরপশু দেখে, যে শুধুমাত্র ক্ষমতার লোভে নিজের মেয়েকে পর্যন্ত মেরে ফেলতে পারে। অবশেষে রাঘবকে ফাঁসি দেওয়া হয়। এছাড়া সেই ডক্টর এবং পুলিশ অফিসার রবিকেও সাসপেন্ড করা হয়। অন্যদিকে সেই ৩ জন ছেলেকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে শিবা একজন ল স্টুডেন্ট হওয়ার পরেও যেভাবে এই কেসটা সে হ্যান্ডেল করেছে আর সব তথ্য প্রমাণাদি সামনে এনেছে এবং অপরাধীদের মুখোশ উন্মোচন করেছে, এই জন্য সেই জজ তার প্রশংসা করতে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।